আজকে শুধু একটি ঘটনা নয়, বেশ কয়েকদিনের ঘটনা একসাথে করে দিচ্ছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু পড়ে শোনালে খুশি হব, কেননা রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা বরাবরই অসাধারণ লাগে শুনতে। উল্লেখ্য, আজকে যে ঘটনাটি পাঠাবো এই ঘটনাটি আগেও একবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ঘটনাটি সবার অগোচরেই থেকে গেছে। তাই আজকে নতুন করে বানান ও যত সম্ভব ভুল ঠিক করে লেখার চেষ্টা করছি। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কে জানত আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্যে কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওই বাজারের একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাঁকনহাট নামের একটা স্থানে। তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায় ভেতরে বন্ধ করে থেকে যান, কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরত ফোন করা হলেও রিসিভ করেন না। এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে দোকানদারের পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান। এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলে এবং নাজিমও তাদের হাজির হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করে। কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয়। অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয়। অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায়। কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু নাজিম ভাই একা ওই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান। পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে, কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেটা সংগ্রহ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে। তখন রাত 2:30 হবে। এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য শক্তি তাকে টানছে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওই পারে গেলেই ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা আরজে রাসেল ভাইয়ার বাছাই করা ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলেই একমাত্র আরজে রাসেল ভাইয়ার বাছাই করা ইমেল এপিসোডগুলো প্রতিদিন রাত 10টা বাজে আপলোড করা হয়। তাই আরজে রাসেল ভাইয়ার সকল ঘটনা শুনতে বাছাই করা আপনারা এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে 2 থেকে 3-4টি ইমেল শুনে আসবেন। চলুন চলে যাই ঘটনাতে। মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে। ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি, এরপর আবারও ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু
কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসে সেই ডালটি কাটতে আসতে চায়। এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেক বারণ করে, কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একটি দা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায়। নাজিম ভাইয়ের বাসায় 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসত। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর 2টি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়। এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসছে। কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর 2টিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি, বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না। নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে। কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে, কেউ গা ঘেঁষে ঠেলছে। এভাবে প্রায় 20 মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলে যে, তোরা যখন আমাকে যেতেই দিবি না তাহলে ঠিক আছে, আমি রাতে যাচ্ছি না, আমি কালকে খুব সকাল সকাল যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না, তার খুব ভয় লাগতে থাকে। পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন, আমার তো খুব ভয় লাগছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই। এরপর রাতে আর কিছুই হয় না। পরের দিন সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন। রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল, তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে। এক পর্যায়ে ডালটি তাকে নিয়ে রাস্তার উপরে পড়ে যায়। প্রথমে নাজিম ভাই, তারপর ডালটি তার উপর পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান। তখন তার বাবা মা, আশেপাশের জমিতে কাজ করা কিছু লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুবই ভালো মানুষ ছিলেন, তাই সকলের তার জন্য চিন্তা, তার জন্য দোয়া করতে থাকে সবাই। কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা যাচ্ছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, কিছু কারণবশত তার নাম এখানে লিখছি না, আমরা তার ছদ্মনাম দিচ্ছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে। এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন। ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার 3য় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানান যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। তিনি আরও বলেন তারা নাকি একজন যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি বলেন নাজিম খুড়া নিয়ে যাবেই, তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিমকে নিয়ে যাবে তাই না, এরপরও তারা কাউকে নিতে পারে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানান। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। সেই গাছের জন্য তিনি তার আরো 2 জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও গুটি কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না। তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2 জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড, যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না।
তারা দুজনেই বেশ অবাক হন, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে নিয়েছে। কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাজের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় গ্রামের আরো কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী ওই দিন সন্ধ্যাবেলায় কোনো কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যান এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে 7 বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে, তাই কোনো রকম ধমক না দিয়ে বলেন, ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি, আর তোর কানে আজান যায়নি? কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির ওপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে আনতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে বা ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এখানে বলে রাখি, ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে। পুরো বছরই প্রায় ভরা পানি থাকে। এরপর থেকে সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যেত না। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8টি দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর 11:30-এ তার মাটি হয়। এইটাই ছিল ঘটনা। আমার সব কাজ শেষ করে আমরা 12:30টার দিকে বাড়িতে ফিরি, কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। তাই ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো, ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি। তারপরে তিনি শেয়ারও করেছেন। আমার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনাটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে এটা কত % প্যারানর্মাল বা কত % একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম এবং এই প্রশ্নটা রেখেই আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। ইমেল, সেই ইমেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা শুরুতে লেখা আছে এবং এই ঘটনাটি পাঠানো হয়েছে আমাকে বেশ আগে। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত FM 2015-তে শেষ শুনি, এরপর আর শোনা হয়ে ওঠেনি। ঘটনাটি শেয়ার করছি এবং ঘটনার লোকেশন প্লাস কার সাথে ঘটেছে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ঘটনাটি 2015 সালের জানুয়ারি মাসের। তখন প্রচন্ড শীত। আমি বগুড়া ব্যাটালিয়ন কলেজে পড়তাম সায়েন্স বিভাগে। আমি প্রথমে কলেজের পাশেই থাকতাম 2014-তে নিশিন্দারা উপশহরে। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটা জায়গায় একটা মেসে উঠি। অবশ্য ওঠার আগেও আমাকে বলেছিল, বন্ধু দেখ, জায়গাটা কিন্তু খুব ভালো না, পাশেই কবরস্থান, রুম প্রতি একজন, তুই
তুই থাকতে পারবি? আর আমাদের কলেজে যাওয়ার পথটাও কিন্তু কবরস্থানের পাশ দিয়ে। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওইখানের ওইটা বেশ মর্মান্তিক। ওখানে নাকি এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি বললাম, দেখ, আমরা মুসলিম আর আমরা পড়াশোনার জন্য যাব, ওইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও বলল, ঠিক আছে, চলে আয়। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সাথেই বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। তো মূল কথায় আসি, আমি যে মেসে থাকতাম ওইটা অনেক বড়। ওইটা ব্লক সিস্টেমে এ থেকে ই পর্যন্ত। আমি ইতে থাকতাম, আর যে ছেলের ঘটনা ও ডিতে থাকতো। আমরা একসাথে নামাজ পড়ে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ও ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরের সিলিং এর সাথে ধাক্কা খায়, জানালার দরজায় প্রচন্ডভাবে আঘাত করে। ছেলেটা খুবই রোগাটে ছিল, কিন্তু ওর কার্যকলাপ একেবারে অস্বাভাবিক ছিল। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে জানাবো ব্যাপারটা। ওর বড় ভাইয়ের নাম্বার ছিল, তখন ওনাকে ফোন দেয়া হয়। ছেলেটা বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটা জায়গায়। ওনার আসতে একটু দেরি হয়। তখন রাত প্রায় 12টা বাজে। আমরা সেদিন পুরো সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারেনি, সারা রাত জাগা। ছেলেটা ওইসব কার্যকলাপ করতে করতে একসময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওকে শুইয়ে রাখি। তারপর ওর ভাই আসে, তখন আনুমানিক রাত 2টা। আমরা সব ঘটনা খুলে বলি। উনি সব শুনে খুবই নিস্তব্ধ হয়ে পড়েন। আমরা ওনাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন অনেক রাত হয়েছে, যা দেখার কাল দেখা যাবে। আমরা সবাই যে যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ঠিক 4টার দিকে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব আমরা? পরে ভাবলাম এইসব ভেবে আর লাভ নেই, ওই হুজুরটা আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে আমরা ওর রুমে গেলাম। গিয়ে দেখলাম ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল কিছুই খায়নি। ওর হালকা জ্বরও ছিল, আর মাথাটা প্রচন্ড হারে গরম ছিল। আমরা আর দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন, খোঁজ নেয়ার জন্য যে অন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছে গিয়েছিলেন কিনা। উনি বললেন তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরপরই উনি কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করিও না, আমি ব্যাপারটা দেখছি, আর আমি কালকে সন্ধ্যার দিকে ওইখানে যাব। কিন্তু তোমরা ওই ছেলের, রনির, যাকে পজেস্ট করেছে, সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা ওখানে আসছি, ও জানতে পারলে ওর পরই আরো বেশি ক্ষতি করবে। তো আমরা কথাটা শুনে চলে আসলাম। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হুজুর এশার নামাজ পড়ে ওই হুজুরকে সাথে নিয়ে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনি চোখ খোলে। ওর চেহারা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল, আর ঠোঁট কুচকুচে কালো। ও জায়গা সেটা গোপনীয় থাক। আর ও, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে কিছু বলছিল না। তোমরা যাওয়ার পরে আমাকে সবকিছু পরিষ্কার ভাবেই বলে। তারপর হুজুর চলে যায়। পরে আমরা সবাই রুমে ঢুকি, দেখি ও বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। আপনারা এত মানুষ এখানে, কি হয়েছিল? আমরা আর কিছু না বলে ওকে খাইয়ে দেই। খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ও ঘুমিয়ে যায়। পরের দিন ও আল্লাহর রহমতে সুস্থ হয়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম, আর কেউ ওদিকে যেতাম না। তো ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি সত্য ঘটনা, যার কারণে হয়তো খুব বেশি টুইস্টও নেই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। অনেকের ঘটনার সাথে খানিকটা মিলেও যেতে পারে। বগুড়া যারা আছেন লিসনার্স, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকেও অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আমি অনেক ব্যস্ত থাকি কাজের প্রেসারে, যার কারণে আর শুনতে পারি না ভূত FM। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা ভূত.com এর প্রতি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা অনেক ধন্যবাদ জানাই। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কয়েকটা। সেই রিকোয়েস্টের মধ্যে প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে বেশি করে ঘটনা পাঠান। আমরা চমৎকার কিছু এপিসোড আপনাদের সামনে নিয়ে আসতে চাই, হাজির করতে চাই। সেজন্য আপনাদের ঘটনা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে অডিও ক্লিপ অবশ্যই পাঠাবেন আমাদেরকে। আর এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রচুর আমাদের লিসেনার্স যারা আছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর অনেক জায়গা থেকে আমাদের ঘটনা পাঠাচ্ছেন। সেটা হতে পারে উত্তর আমেরিকা, সেটা হতে পারে ইউরোপ, সেটা হতে পারে আফ্রিকা, সেটা হতে পারে এশিয়ার অন্য দেশগুলো। স্পেশালি আমরা কানাডা, আমেরিকা, লন্ডন এই সমস্ত জায়গা থেকে বেশ কিছু স্টোরি পাচ্ছি। আস্তে আস্তে সেই স্টোরিগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আর একই সাথে আমরা ইন্ডিয়া থেকেও প্রচুর স্টোরি পাই। ইন্ডিয়াতে সুবিধা হয় যে আমাদের মানে যে ঘটনাগুলো তারা পাঠান, যে বর্ণনা থাকে, মানে পরিস্থিতির বর্ণনা, সেই বর্ণনাগুলো আমাদের দেশের সাথেও খুব ভালোভাবে মিলে যায়, কারণ একদম পার্শ্ববর্তী দেশ। এবং যারা দেশের বাইরে থাকেন তারাও যখন বলেন সেটাও একটা ভিন্ন মাত্রা যোগ করে, কোনো সন্দেহ নেই। আমি বলবো যে আপনারা বেশি করে অডিও ক্লিপ পাঠান। আমাদেরকে সবচেয়ে বেশি ঘটনা পাঠান তারা হচ্ছে, আমি এই জন্য নামটা সবার মধ্যে ঢুকাইনি, আমি আলাদাভাবে বলছি, তারা হচ্ছে যারা আমাদের লিসেনার্স যারা মিডল ইস্টে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। এবং আপনারা, আমি জানি যে প্রচন্ড ব্যস্ত সময় কাটান, কাজ কর্ম নিয়ে নানান রকমের ব্যস্ত থাকে, তারপরেও সময় করে যে আমাদের শোনেন এবং তারপরে আবার ঘটনাও পাঠান, এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার ভালোবাসা নিন, আমার শ্রদ্ধা গ্রহণ করুন। আশা করছি এভাবেই পাশে থাকবেন। সত্যি কথা বলতে যেটা, আপনারাই আমার সামনে এগিয়ে যাবার ভরসা, এবং সেই কারণেই সাহস করে ইউটিউবে শো করতে আসা। আমি যখনই আপনাদেরকে বলি যে সাবস্ক্রাইব করতে হবে, আমি দেখছি যে আপনারা সাবস্ক্রিপশন শুরু করে দিয়েছেন। আমি যখন বলি যে ফেক চ্যানেলগুলোতে গিয়ে শুনবেন না, আপনারা সেটাও করছেন। এর চাইতে বেশি আর কি চাইতে পারি? মানে এত কষ্ট করে একটা শো প্রিপেয়ার করার পরে যখন দেখি কোনো ফেক চ্যানেল সেই শোটা তুলে দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে, তখন সত্যি কষ্ট পেতে হয়। আপনারা সচেতন, সে কারণে আপনারা, আমি জানি যে এইরকম কোনো ফেক চ্যানেলের মাধ্যমে আমাদের শো শুনবেন না, কারণ সবকিছু এখন অ্যাভেলেবেল সব জায়গাতেই। আমাদের চ্যানেল এবং আমাদের স্বাধীন মিউজিক অ্যাপ সব জায়গাতেই এটা আপনি চাইলেই পাবেন। সুতরাং অন্য কোথাও যাবার তো কোনো দরকার আমি অন্তত দেখি না। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও পড়ে শোনানোর অনুরোধ করেছেন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জানতে চাইলাম না। আমি আগে প্রথমে সালামের উত্তরটা নিই, ওয়ালাইকুম সালাম। এবং তারপরে তিনি বলছেন, জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ আতিফুজ্জামান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়ন থেকে লিখছি। আমি এবং আমার বন্ধু মোহাম্মদ সানি দীর্ঘ সময় ধরে আপনার শোটি শুনে আসছি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল আমাদের গ্রাম কেন্দ্রিক কিছু ঘটনা শেয়ার করব, কিন্তু তেমন সময় ও সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। কিন্তু কিছুদিন আগের একটা ঘটনা আমাদের গ্রামের সকলের জীবন বদলে দিয়েছে। ঘটনাটি গত 19 আগস্ট 2022-এর একটি ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বর্তমানে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন। গত 26 আগস্ট 2022 সকলে তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। মোহাম্মদ নাজিম উদ্দিন আমাদের গ্রামের একজন যুবক ছেলে, বয়স 22-23 হবে। পেশায় সে ছিল একজন অটো চালক। 1 বছর হলো তিনি বিয়ে করেছেন এবং 21 দিন হলো তার ঘর আলো করে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। সঙ্গত কারণে আমি তার স্ত্রী এবং সন্তানের নাম এখানে প্রকাশ করছি না। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা। আমাদের গ্রামের বাড়িতে, বলা বাহুল্য আমাদের গ্রামের বাড়ি ও আমার নানার বাড়ি একই জায়গায়। আজ থেকে প্রায় 40 থেকে 41 বছর আগে, 1980-81 সালের দিকের কথা। তখনকার সময়টা এখনকার তুলনায় প্রচুর মাছ আমাদের নদীনালা খাল বিলগুলোতে পাওয়া যেত। মানুষ ছিল কম, মাছ ছিল বেশি। মাছ খেকোড়াও সমান তালে নদীনালায় ঘুরে বেড়াতো। আমার নানার নাম হাসমত আলী। গ্রামের সবাই শর্টকাটে হাসু নামেই চেনে। তখন
তখনকার সময়ে মাছ ধরাটা একরকম নেশাই ছিল। গ্রামের সবাই ওনাকে সেরা মাছ শিকারী বলেই জানত। মাছ বিক্রি করতেন না, নিতান্তই শখের বশে মাঝে মধ্যে মাছ ধরতেন এবং সারা রাত কাটিয়ে দিতেন। রাতের বেলা বিলে বা নদীতে একাই আশেপাশের গ্রামে বোয়াল মাছ ধরতে বড়শি নিয়ে চলে যেতেন। মাঝে মাঝেই ওনার সাথে ছোটখাটো ঘটনা ঘটত, কিন্তু সেগুলোকে তিনি খুব একটা পাত্তা দিতেন না। এমনই এক রাতে তিনি মাছ ধরতে গিয়েছিলেন আমাদের গ্রামের চিলাবিল নামক একটি বিলে, যে বিলের কথা আগের বার আমি আমার ঘটনায় উল্লেখ করেছি। যারা গ্রামে থাকেন বা থেকেছেন তারা হয়তো জানেন, বৃষ্টি হলে প্রচুর মাছ বিল থেকে বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে আসে। সেটাতেও প্রচুর বৃষ্টি হওয়ায় প্রচুর মাছ বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে এসেছিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় এবং চাঁদ দেখা যায়। মাঝরাতের দিকে তিনি কেরোসিনের এক প্রকার বড় বাতি, যেগুলো দেখতে অনেকটা বদনার মতো, এমন একটি বাতি নিয়ে মাঝরাতে বিলের দিকে যান। বাঁশের তৈরি এক ধরনের চাটাই আছে, যেগুলোতে পানি বের হতে পারে কিন্তু মাছ বের হতে পারে না। সেগুলো দিয়ে বেশ কয়েকটি ক্ষেত আটকে ছিলেন। শেষে পলো ও টোটার সাহায্যে শোল, মাগুর, গজার, বাইম ইত্যাদি মাছ ধরে ধরে ওনার পাত্রে রাখছিলেন। খুব মনোযোগ সহকারে মাছ ধরছিলেন বলে চারিদিকের পরিবেশ কেমন সেটা তিনি আর খেয়াল করেননি। কিন্তু হঠাৎ খেয়াল করলেন, এত মাছ ধরা পড়ার পরেও ওনার পাত্রে মাছ নেই। এত মাছ ধরছেন কিন্তু ওনার পাত্র খালি। তিনি তৎক্ষণাৎ কিছুটা বুঝতে পেরেছিলেন কিছু একটা আছে আশেপাশে, যেহেতু এসব বিষয় আগে থেকেই তার জানা ছিল। নানা আর দেরি না করে সোজা বাড়ির পথে হাঁটা ধরলেন। তখন মাঝরাত, যেহেতু জ্যোৎস্না আছে তাই তিনি মাছ ধরার কেরোসিন বাতিটা নিভিয়েই হাঁটছিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে এলেন, ঠিক এই সময় ওনার সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন বিশালাকার কেউ একজন ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকেই তাকিয়ে রয়েছে। নানা বাস্তবিকভাবে অনেক সাহসী ছিলেন এবং ছায়ামূর্তির মুখের দিকে তাকানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখমণ্ডলটা এতটাই ওপরে ছিল যে এবং এতটাই জলজল করছিল যে চোখ ছাড়া আর কিছুই বোঝা যায়নি। তিনি এতে না ঘাবড়ে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঝুলন্ত ছায়ামূর্তিটার দিকে। হঠাৎ চোখের পলক পড়তেই সামনে থেকে ছায়ামূর্তিটা উধাও হয়ে কোথায় যেন চলে যায়। নানা প্রচন্ড রকমের ঘাবড়ে যান এবং দেরি না করে ঝটপট দোয়া পড়তে পড়তে বাড়ি চলে আসেন। পরের দিন মাছ ধরতে তার সাথে নিয়ে গেলেন ওনার চাচাতো ভাই হাবিব নামের একজনকে, যাকে সবাই হাবি নামে চেনে। সেদিন ওই দুজনের সাথে একই ঘটনা ঘটে। মাছ ধরে পাত্রে রাখছেন কিন্তু পাত্রে কোনো মাছ থাকছে না। ঠিক ওই মুহূর্তে হাবি নানা যা দেখলেন, নানার মাছের পাত্র থেকে সাদা চাদর মুড়ানো কিছু একটা যেন একটা মাছ নিয়ে পাশের ক্ষেতের আইলে বসে চপচপ করে খাচ্ছে। স্বাভাবিকভাবে হাবি এই দৃশ্য দেখা মাত্রই ভয় পেয়ে যান। নানাকে জানালেও নানাও সেদিকে তাকান এবং আগের রাতের কথা তার মনে পড়ে যায়। হাবি নানা যেহেতু নানার চেয়ে অনেক বয়সে ছোট ছিল, তাই উনি যেন ভয় না পায়, এজন্য নানা নিজের মনে সাহস এনে হাবি নানাকে বলল, এসব কিছু না, ওদ হচ্ছে ভোদর জাতীয় মাছ খেকো প্রাণী। ওকে ওর মতো করে খেতে দে আর চল বাড়ি ফিরে যাই। এই বলে নানা হাবি নানাকে নিয়ে ক্ষেত থেকে ডাঙায় উঠে যান। যখনই তারা পানি থেকে ওপরে উঠলেন, মনে হচ্ছে যেন বিলের ওপর দিয়ে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে আর কি যেন বলছে, আজকেও মাছ দিলি না, আজকেও না, আজকেও না। সাগরের ঢেউ এত গর্জন করে না যত গর্জন বিলের পানিতে হচ্ছিল ওই সময়। এরপর কাল বিলম্ব না করে নানা হাবি নানাকে নিয়ে প্রায় দৌড়ে চলে আসেন বাড়ির দিকে। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিয়েছে। বাড়ির ঠিক কাছাকাছি এসে হাবি নানা পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। তিনি পিছন তাকিয়ে দেখেন ছুটে আসছে চাঁদের আলোতে স্পষ্টভাবে তার চেহারা দেখা যাচ্ছে। সে ছিল অনেক লম্বা আর কপালে একটা চোখ ছিল, চোখ দুটো ছিল বুকের মধ্যে। এই দৃশ্য দেখার পরে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। নানা কোনোভাবে হাবি নানাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এসে ধপাস করে পড়ে যান। তখন ফজরের আজান হয় এবং চারিদিকে আলো ফুটতে শুরু করে। এরপর দিনের বেলা জ্ঞান ফিরলে হাবি নানার জন্য গ্রামের হাকিম মুন্সি নামের এক হুজুরের কাছ থেকে পানি পড়া ও সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এভাবে টানা 8 মাস মরণ রোগে ভুগছে। সংসার চালাতে ও চিকিৎসার খরচ জোগাড় করতে জমি, গরু, বাছুর সব বিক্রি করে দেওয়া হয়, কিন্তু কিছুতেই কোনো
কোনো কাজ হচ্ছিল না। এমনভাবে চলতে চলতে একদিন ময়মনসিংহের হালুয়াঘাটের এক কবিরাজ আমাদের গ্রামে আসেন। তিনি সব শুনে বলেন যে বিটের মধ্যে থাকা জিনের এটা কাজ, এবং এটাও তিনি বলেন যে জিন নানাকে পুরোপুরি মারবে না, ধীরে ধীরে কষ্ট দেওয়া, ক্ষতি করা তার উদ্দেশ্য। কারণ নানা তাকে মাছ দেয়নি, এতে সে ক্ষুব্ধ হয়েছে। এরপর তিনি একটা গাছের বাকল নিয়ে তাবিজ আর পানি পড়া দিয়ে যান, এক শেষ চাউল আর একটা ছোট মুরগি নিয়ে যান উপহার হিসেবে, আর বাড়ির অন্য লোকদের কিছু আমল শিখিয়ে দিয়ে যান। এরপর আল্লাহর অশেষ রহমতে নানা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এরপরেও রাতে মাছ ধরতে গিয়েছেন অনেকবার। উনি আর ডুব দিয়ে বা বেশি পানিতে মাছ ধরতেন না, আর আমি আমার নানিকে কোনোদিন পানিতে ডুব দিয়ে গোসল করতেও দেখিনি। তবে সেই মাছ না দেওয়ার খেসারত শারীরিক ও আর্থিকভাবে এভাবে দিতে হবে তা কেউ কোনোদিন চিন্তাও করেনি। আমার নানা এরপর দীর্ঘদিন জীবিত থেকে 2019 সালের 26 জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। রাসেল ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদিও ঘটনাটা অনেক লম্বা এবং সেভাবে গুছিয়েও লিখতে পারিনি। কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্যের জন্য সকল লিসেনারদের ধন্যবাদ। রাসেল ভাই এবং আপনার পরিবার ও ভূত.com-এর সকল কলাকুশলী শ্রোতামণ্ডলী সুস্বাস্থ্য ও সুদীর্ঘ আয়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লিসেনার, আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া ভূত FM আমরা একটু ওল্ড মিউজিককে অনেক মিস করি। এই জন্য আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে আমি ওল্ড মিউজিকের ভয় করে একটি ঘটনা তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইবও করবেন। The old music comes alive. Voot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। 238তম এপিসোড ভূত.com-এর চলছে, শুনছেন আপনারা, এবং সেই সাথে আমি রাসেল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে জানাই, আমাদের সময় যারা স্টুডিওতে এসছেন তারা চমৎকার ভাবে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করেছেন। অনেকে এখন হয়তো স্টুডিওতে আসতে চান না। কবে থেকে এটা শুরু হলো সেই কোভিড অথবা করোনা মহামারীর পর থেকেই। মানুষ যখন বুঝতে পারলেন বা নতুনভাবে অনুধাবন করতে পারলেন যে বাসা থেকেও সব কাজ করে ফেলা সম্ভব, আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে ঘরে বসেই অনেক কাজ করে ফেলা সম্ভব, যাতে হচ্ছে এই যানজট মুক্ত তো আমরা নই আসলে। এই যানজট মুখর শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যতটা কঠিন, তার চাইতে এটা অনেক সহজে করে ফেলা সম্ভব। এখনো কিন্তু আমি তাই বলছি, যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। কিভাবে সেটা আমি বলবো, আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেবো যাতে করে আপনারা বাসায় বসেই স্টুডিওতে অংশগ্রহণ করতে পারেন। সেজন্যই বলি, যারা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান দেশে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু সরাসরি আমার সাথেই ঘটনা শেয়ার করতে পারেন। শুধুমাত্র আপনাদের ইচ্ছাটুকু থাকলেই হবে। আর যারা সেটাও পারছেন না, চাচ্ছেন যে সুবিধাজনক কোনো একটা সময়ে আপনারা চান যে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। সত্যি ভালো কিছু অডিও ক্লিপ আশা করি আপনাদের কাছ থেকে, চাই আপনাদের কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার এন্ড আরজে রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি সবসময় ভালো দলেই থাকেন, এটা আসলে আমি জানি। সেটা হচ্ছে বড় কথা নয়, বড় কথা আমি যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি ভাইয়া, এই ঘটনাটি আপনার সঙ্গে আপনি জানেন এরকম অনেক ঘটনা, ঠিক তেমনই একটা ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে রিমিতা নামে একটা আপু।
তিনি ঘটনা বলেছেন যে একটি জিনের ছায়াকে কেন্দ্র করে একটা ঘটনা। এটা ছিল বেঙ্গালোরে পড়তে যাওয়া এক তরুণী রিমিতার জীবনের ভয়াবহ অভিজ্ঞতা। এক নতুন শহরে একটা একটা মেসে সে একা থাকতো। একদিন গভীর রাতে সে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার পায়ের কারো স্পর্শর অনুভব করতে পারছে হঠাৎ একটা রুমে একাই থাকে একটি আপু, তার পায়ে কেউ স্পর্শ করছে, সেটা সে অনুভব করে। প্রথমে সে ভেবেছিল তার মায়ের ভুলবশত হাত লেগেছে, কিন্তু তার ভুল তখনই ভাঙলো যখন সে অনুভব করলো সেই হাতের স্পর্শ তার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে রিমিতা আপু। তার বাবা মা পাশের ঘর থেকে ছুটে এসে দেখে সে ভয়ে থরথর করে কাঁপছে। ঘটনাটি তার মনের ভুল বলে উড়িয়ে দিলেও এটা ছিল শুরু মাত্র। তারপর পরের রাতেও একই ঘটনা ঘটে। এবার সে নিশ্চিত ছিল যে ঘরে সে একা, তবুও কোনো অদৃশ্য সত্য তাকে স্পর্শ করছে। তৃতীয় রাতে ভয়াবহতা আরো বেশি বেড়ে যায়, কেননা কেউ যেন তাকে জোরে জোরে খাট থেকে টেনে টেনে নিচে ফেলে দেয় এবং তার পুরো শরীর স্পর্শ করতে থাকে। সে তাকিয়ে দেখে তার খাটের উপর তার মা নিশ্চিন্তে শুয়ে আছেন। অর্থাৎ তাকে টেনে ফেলেছে সেটা তার মা নয়। এই মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে রিমিতা একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিল। তার বাবা মা অনেক ডাক্তার দেখালেও এর আসল ঘটনা ধরেই উঠতে পারছিল না। অবশেষে এক পরিচিত ব্যক্তির পরামর্শে তার এক ধর্মীয় ব্যক্তির কাছে যান। সেই ব্যক্তি সব শুনে এবং গভীর কণ্ঠে বলেন, জিনের ছায়া পড়েছে, একটা বদ জিনের ছায়া পড়েছে তোর মেয়ের উপর। সহজে মুক্ত হতে পারবে না, এত সহজে সে তোর মেয়েকে ছাড়বে না, এবং সে তোর বোনকেও ধরেছে, তার বোনকেও ছাড়বে না। এই কথাগুলো রিমিতা পরিবারের শুনে আরো ভয় পেয়ে যায়। এই দৃশ্য সত্তার হাত থেকে তাদের মেয়েদের মুক্ত করার জন্য তারা বহু চেষ্টা করতে থাকেন। এই গল্পটি শেষ হয় না, বরং রিমিতার জীবনে জিনের সেই ভয়াবহ ছায়া দীর্ঘকাল ধরে বিদ্যমান থাকে, যা তার জীবনকে করে তোলে এক অসহনীয় কালো অধ্যায়। জিনের সাথে মানুষের এমন ভয়ানক এনকাউন্টারের গল্প অনেক সময় বাস্তব ঘটনা বা লোক বিশ্বাস থেকেই তৈরি হয়। এই ঘটনাটি যে লিখেছেন তিনি বলেছেন, এই রকম বিপদে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ে পড়তো, তাহলে আমার এই ঘটনাগুলোকে কেউ অবাস্তব বলে উড়িয়ে দিতে পারতো না। আসলে একটি ঘটনা যখন আপনার সাথেই ঘটে যাবে, আর একজন যেটা শুনবে, সেটা শোনা মাত্রই সে বিশ্বাস করবে না আপনার সাথে অলৌকিক ঘটে যাওয়া ঘটনাগুলো তার কাছে বানোয়াটি মনে হবে। কথায় আছে না, যে এই প্রবলেমগুলো ফেস করে শুধু সে বোঝে তার কষ্ট এবং সেই বোঝে সত্য, আর একজনের কাছে শুধু কাল্পনিক মনে হয়। এটাই বাস্তব, এটাই আমাদের মানুষের ধারা। যদি কোনো বিষয় নিজের সাথে ঘটে না যায়, আমরা কেউ বিশ্বাস করতে চাই না। এমন অনেক জিন আছে যারা বাংলাদেশে আর যেখানেই বলেন এরকম মেয়েদের অনবরত অত্যাচার করতেছে, এবং তারা অনৈতিকতা আচরণ অনেক মেয়েদের সাথে করে তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এমনও আছে অনেক মেয়েদেরকে তাদের তারা ভোগ করে তারা
মেরেও ফেলেছে, এমনও অনেক ঘটনা আমরা এর আগেও পড়েছি। ভূত ফেমে আমি নতুন না, আমি অনেকবার ভূত ফেমে এসেছি এবং ভূত ফেমে এসে এসে আমার ঘটনা পড়তে পড়তে এই ভয়গুলোকে যেন এখন সত্য মনে হয়। মনে হয় এই ঘটনা যদি আমার সাথে ঘটে যেত, মনে হয় এটা যদি আমার পাশের কারোর সাথে ঘটে যেত, আমার যদি আত্মীয়তার বা আত্মীয়র সাথে ঘটে যেত, হয়তোবা আমি বিষয়গুলো বিশ্বাস করতাম। হয়তোবা একটা মানুষ এত বড় ঘটনা কিভাবে বলে? এই ঘটনা তো কখনো বানিয়ে লেখার মতো ঘটনা নয়। দেখি, যদি আপনি মনে করেন যে এটা বানোয়াটি ঘটনা, আপনি একটা ঘটনা লিখুন। এত সহজ সবকিছুই হয় না। এই ভূত এফএম আজ রাসেল ভাইয়া তিলে তিলে গড়ে তুলেছেন। আমরা চাইবো আপনারা আমাদের ঘটনাগুলোকে বিশ্বাস করবেন। আমরা যে ঘটনা বলি এই ঘটনাগুলো আসলেই আপনাদের দেওয়া ঘটনা এবং অনেকেই আমাদেরকে পাঠায়। তাদের মধ্যে সকল ঘটনা আবার সিলেক্ট হয় না, যেগুলো সত্য ছোট হোক কিন্তু কারো জীবনে ঘটে গেছে এমন ঘটনাগুলোকে আমাদের ভূত টিম অনেক প্রায়োরিটি দেয়। তাই বলবো আপনাদের সাথে ঘটে যাওয়া সঠিক ঘটনাগুলোই আমাদেরকে পাঠাবেন। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাইয়া। একটা ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোন একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনের দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বললো। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার
রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে মানে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা, গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো। চতুর্দিকে তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের দুটি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন, সে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন, এবং এই মুহূর্তে কোন একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল, গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসেছিল সেই লোকটি নেই, সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন, ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টি নিয়ে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথে তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। ঘটনা, আপনার ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকে ভূত এফএম। ওকে রাসেল ভাই, যে ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজেশন ছাড়ান, জিন ভূত ছাড়ান। ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা যে উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি। এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আছেন, অমুক আছেন কিনা পাশে, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত বা এসে? তো উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার?
বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। তো উনি বলেন যে দেখেন, আমি চিকিৎসা করি মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি, মানুষের হয় মানে মানুষের অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না, মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজিয়ন, বাট তারপর আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা, যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন সেরকম সময়। আচ্ছা, তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? মানে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায়, এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে। সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। তো উনি বলতেছে যে কি করেন আপনার ছেলে? আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না, মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতো না। জিনিসটা আমাদের কাছে মনে হয় যে, এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে গোঙাতে থাকবে, এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হয় আমাদের। গোঙাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। তো যেটা হয়, উনি বলে যে কি ব্যাপারে? বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি, এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে, তো উনি যায়। তো যে দেখে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে সেখানে, তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে, ঢাকার ইসে না। তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা হয় সেমি পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে যায়, প্রচন্ড ধূপের গন্ধ, যার ভেতরে ধূপ জ্বলতেছে। তো এরকম সময় 2-4 জন মানুষ বসা, হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড়, এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিয়ে সে বসে আছে, ধূপ জ্বলছে হালকা, ছোট যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভেতরে। তো তাদেরকে বসতে দেয়। বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে? বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে, এবং আমি আত্মাগুলাকে আনবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়। সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা, দুষ্ট আত্মা অন্যর ঘাড়েও ভর করতে পারে, এরকম কিছু। তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। তো যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করেছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন অন্য প্রসিজারে। উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। তো একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিম গুলো আছে সেগুলো নিভু হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড যেখানে বাতাস ঢোকার মতো কোনো অবস্থা নেই আসলে, সেখানে মানে রুমগুলো একটার পর একটা রুম এরকম আর কি। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিম ছিল সেগুলো নিভে যায়, ওখানে নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশির মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কেউ কথা বলছে টেনে টেনে। তো বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা, এরকম করা সম্ভব না। এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন, যে সামথিং ইভেল ইজ হিয়ার, এবং সেটা কোনো একটা এন্টিটি। যাই হোক, উনি তখন ভাঙছেন না ব্যাপারটা। তো উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো, এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে কেউ ফস করে নিঃশ্বাস ফেলছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাক বিতণ্ডা, যে চলে যা, এসে যাওয়া হলো না। এক সময় অনুষ্ঠানটা হয়ে গেল, ওনাকে
সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বললেন যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্রমহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোনো একটা এন্টিটির কাজ, কোনো একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে ই করছে, আমি আত্মা বলবো না বাট অশুভ শক্তি। তো যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখব। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার যায় আমাদের বাসায়, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখব। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার থেকে এবং ছেলের সাথে কথা বলার। তো উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটাই ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে। তো দেখা কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না কি করতে আসছি, দ্যাটস দ্য থিং, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ বাট তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে ইসের ব্যাপার, আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের কোনই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরে বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হান্তান। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে এসে, তো উনি যেটা করে, উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আরো দিয়ে একদিন ঝাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এটার মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা। তো যেটা হয়, হ্যাঁ, কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা। এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, না হাউ ডিড ইউ বিকাম লাইক দিস, তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকেই তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই। ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সেই ছেলেটা উনি বলতে চাচ্ছেন তার মতো করে আপনি বলছেন, সে বলতেছে আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি, কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে তারা বলে তাদের সাথে দেখা করা হয় ফ্যামিলিতে। তো আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা ইসের কাছে দেখি একটা মানে এরকম রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে তুই এই গধূলির সময়, সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বললো যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি। আমি আসবো এটা তুই কেমনে জানলি, তো তোর জানার কথা না, আমি আসতেছি তুই কেমনে? যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয় ওখান থেকে, এবং হাঁটতে হাঁটতে বেশ অন্ধকার হয়ে যায়, একসময় মানে অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূরে। তো ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার স্যাপার। এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে, এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে, যে জমিদারের জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি, এবং ওই মেয়েটা মরার পরেই জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। তো ওই বাড়ির পাশে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওইটা এমনি পড়ে রয়েছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখান দিয়ে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে, এসে বলতেছে একটু দাঁড়া, এখন দাঁড়াই,
দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতেন না আমি বিড়ি খাবো না। আচ্ছা। হ্যাঁ, তো তারা আছে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ, তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা ফাত্মা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই, আর আজই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো ভয় পাবি এখানে থাকলে। তর্ক বিতর্কে সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই, মানে যে নাকি ইসের থেকে আসছে বলেছিল। তো বলে তুই রাত কাটাতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে দেখা, আমি ওখানে আসি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে সেই এই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে যে দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ভেড়ানো। তো ওইটা সরায় রুমে ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভেতরে, বিছানার মধ্যে কিছু নাই এসে। তো বসে থাকে বিছানার মধ্যে, বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, যেটা দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে, কানের কাছে তাকায় দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, ফিস করে, মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে যে বাসাটায় কেউ নাই, এবং পুরো বাসাটা মনে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানে কাছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীতু প্রমাণিত হবে এরকম। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আস্তে করে হেঁটে বেরোয় দেখে কেউ নেই। আবার যে বসে, তো যখন বসে আছে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ। এটা তো সে ভয় পেয়ে যায়, তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ, মানে নিচে, এবং নারী কণ্ঠের। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটায় দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল, মানে একটা ওটার কি বলে চৌবাচ্চা টাইপের আর কি, ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আছে। ইটস নট মানে ক্লিয়ার, মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় রাসেল ভাই। ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাতছায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায় আবার দৌড়ায়, এরকম করতে সে দৌড়ায় যায় দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিক ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড় দিয়ে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে। তো বসে আসার পর দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওট ধরে বলতেছে কেন, কি হচ্ছে, তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে। হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমারও চুবায় মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প হচ্ছে। তো ও যখন এই বন্ধুটাই কথা বলে, এখনো মনে হয় আপনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হয়েছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর দিয়ে পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নেই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন, তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল, এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন হচ্ছে একজন মানুষ। বহুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু বলি, যে প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মেও বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনা সাইন থাকে, এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে কাজগুলো সেটা সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং
অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করতেছে এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে ঘুরতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল এখানে ওর উপরে এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করত এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু মানে আমল এবং এই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। তো বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপচাই থাকবেই, কিছুটা থেকেই যাবে যেহেতু কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না। এবং বাবু এটা কি মানে মানে ক্ষতিকারক বলবেন তো আপনি? অবশ্যই ক্ষতিকারক, কারণ মানুষের এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই আমি শুনেছি যে কারো কারিন আছে। এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে? উপকারকারী কারিন তো খুব যদি কোনো নেককার মানুষ হয় তারটা হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং এবং তিনি চলে যাবার পরেও তার কারিন তার হয়তো ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়, যে কোনো খারাপ জিনিসে। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। আমরা একটা বড় ঘটনা যাচ্ছি ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফ থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এটা আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে চাচ্ছি, সেই ঘটনাটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় যাই। ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়। আমরা অফ এয়ার একবার শুনলাম এবং সেখানে সবাই প্রশংসা করছেন, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছিলেন যে চমৎকার ঘটনা, সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন যাই ঘটনা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শুরু করব, ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995-এ 1995 সালে ওনার ওয়াইফকে হারান, ওয়াইফ মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতেন নিউ ইয়র্কে, আরেক ছেলে বাংলাদেশে থাকতো। তো উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলের ওয়াইফ থাকতো, তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, যা চেয়েছে তাই করেছি। এবং শুরু থেকে পর্যন্ত যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল সে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল। তো উনি বাথরুমে যান, বাথরুমে যেয়ে পিছলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের নাম্বার 3, 4, 5 ভার্টেব্রা কলম থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা। তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়। প্রায় 1 বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান। আচ্ছা। বাসার ভেতর। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা, সেদিন বাসাতেই সবাই ছিল। তো উনি যখন মারা যায় তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না সবার সাথেই পরিচিত ছিল। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। তো ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন, মনে হচ্ছে যে শরীর পুড়ে যাচ্ছে। মানে যে চৈত্রের খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে। এত গরম তো লাগবার কথা না। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল সবাই এসে কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না, এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়। আচ্ছা। তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায় না। তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বের হয়ে যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায় রাসেল ভাই, ফ্রিজারের দরজা খুলছিল না।
ওই রুমের ভেতরে ঢোকে তার ছেলে, আর কেউ ঢোকে নাই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না। আচ্ছা, তো এইটাকে রাসেল ভাই আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই নাও খুলতে পারে। তো অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা। প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। তো 5ম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের, তো তিনি হসপিটালেই ডেড বডিটা গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার ঘর যে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই সাথে একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান তখন মুখটা অনেক বড় করে হা করেছিল। এটা চাক্ষুষ মানে চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না। আচ্ছা, তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মুখ যাতে মোটামুটি মুখটা বন্ধ থাকে সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথা দিয়ে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়। তো ওনার কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায় তারা। এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয়, তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই, কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে, অথচ শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে 3টা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে। আচ্ছা, 3টা ডেড বডি, 3টাই বাংলাদেশের। তো যার ডেড বডি যে মারা গেছে, সে তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে 3টা সিট কর্নারে। তো তিনি যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম, তিনি এতটাই আপসেট, তো সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো। জি। আর মাঝখানে তার ওয়াইফ বসে, আর পাশে ওয়াইফের বোন বসে। তো এক পর্যায়ে সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা তখন পাইলট অ্যানাউন্স করলো যে এখনই থ্রাস্টটা দিবে। থ্রাস্টটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে রাসেল ভাই। আচ্ছা, প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে। যে হেভি বাতাস, ইমার্জেন্সি ল্যান্ডিং না, টেক অফ করতে পারে না। টেক অফ করতে পারে না। আচ্ছা 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 আচ্ছা, প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এইটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকবার কারণে প্লেনটা আকাশে উঠতে পারে না। তো তারাও জিনিসটাকে আসলে সাইদ ভাই বললো যে প্লেন যে টেক অফ করতে পারে না, এটার কোনো হুদিশই আমার নাই। আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে, আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই, তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তো তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। প্লেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবার এই গুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম পাশে বসতেন। তো তার জিনিসটা খারাপ হতে হতে একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। তো প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে, তখন তিনি প্লেনের সামনের সিটের টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে। আচ্ছা, তো 39,000 ফিট উপরে তো আশেপাশে ঘর বাড়ি দালান কোঠা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালার দিকে অন্যমনস্কা হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে। আচ্ছা, খুব মানুষের একটা শেপের একটা আভা। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে। আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তিনি তাকিয়ে আছেন, তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে তখনই তার ওয়াইফকে ঘটনাটা বললো যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে। বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো, আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার এই জানলা থেকে উঠে একদম কর্নারের সিটটা দিয়ে দেয়।
তো তিনি এক ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যার কিছু 2 ঘন্টা 3 ঘন্টা পরে সে তারা মাঝখানে যেখানে ট্রানজিট পড়েছে দুবাই ল্যান্ড করবে, দুবাইয়ে নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পরে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বভাবতই খারাপ, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্য মতে যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখলো যে তার হাজবেন্ড কাকে যেন ইশারা করছে। তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে, তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নর্মাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো, ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত গুমট, এত খারাপ লাগলো, মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না, একদম নর্মাল। তো তার কাছে মনে হয় যে যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালি ছিল, এগুলি তার মনের ভ্রান্ত ধারণা। আর বাবা মারা গেছে, স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো বাংলাদেশে নামার পরে তিনি তারা ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে বলে যে ওনার কথা মতো যে আরে লাগেজ গুলা কি সুন্দর আলাদা করে আসতে, স্যার ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে। আমার নিতে খুব কলিজা দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি। তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, তো ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে, তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভেঙে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙানোর সময় পিছিয়ে একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি, সে গ্যারেজে বসেছিল। তো ডেড বডির কফিনটা খোলানোর পর ডেড বডিটা আস্তে করে ডেড বডি কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সেই খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো ওই হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, যেমন আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মনে কোনো কষ্টই পায় নাই, একটা হাসি দিয়ে আছে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হা করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা তখন দেখলো যে আরে বাবা দেখি পুরো হা করে আছে। তিনি সবাইকে বলতে, ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে পানি চোখ মানে লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা। কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে, এরকম একটা মানে শুকনো অবস্থা দেখা যাচ্ছে আর কি মুখের মধ্যে। তিনি সবাইকে বলতে থাকে, তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়, হ্যাঁ এটা কি বলে, লাশ দেখি চোখের পানি ফেলতে বলে যে আমি যখন লাস্ট মোমেন্টে প্যাক আপ করি, লাশ যখন গুছিয়ে ফেলি কফিনে উঠাই, তখন তো চোখটা পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে পড়ে গেছে, এটা কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কর্নার দিয়ে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, তো সবার মধ্যে চোখ দিয়ে পানি পড়েছে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সিগঞ্জ নিয়ে যাবে তাদের গ্রামের বাড়িতে, তো লাশ ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ জানে ভয়ে, যে লাশ নাকি বাধা, সেই বাধা নর্মাল হয়ে লাশ হেসে আছে। এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে। জানাজা পরেই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায় নাই মুন্সিগঞ্জে। তো তারা মুন্সিগঞ্জ যায়, গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, তার চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয় পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই। তো কাজ করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব। যে রাসেল ভাই সে কবরের লাশের কাফনের যে গিটটা আছে ওই গিটটা
খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল দিয়ে, আরো বেশি হাসি, আরো বড় বড় হাসি দিয়ে আছে এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, এত কান্না করছে, কারণ মা ছিলেন না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টটাও বেশি ছিল। তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়েছে অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল। আসলে রাসেল ভাই পরের দিন যখন তাকে চলে যেতে হয়, হয়তো তাকে তো তার নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে। তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল। তো তিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না। একটা ঘুমট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে। তার কাছে একটু উইয়ার্ড লাগে, কিন্তু তিনি কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়। লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার খুব দরকার। না আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনা চলে যাবো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, কি কোথা থেকে আমাদের ঘটনা শুনছেন আমাকে একটু বললে খুশি হব। আমি আরজ রাসেল ভাইয়ার ভূত এফএমে অনেক বছর গিয়েছি। আমি আমার পরিচয়টি দিইনি, আমি সাবিদ আলম, ছোট ভাই মাহমুদ সোহাইব বলছি। আমি যে ঘটনাটি বলবো এটা আপনারা জানেন আমার ঘটনা কেমন হয়, বিগত অনেক ঘটনাই শুনেছেন আমার কণ্ঠে। তো আজকে আমি আপনাদেরকে একটা চমকপ্রদ ঘটনা দিব। আমি বলবো যে যদি ভাই আপনারা আমাকে ভালোবাসেন তাহলে বলবো আমার ঘটনাকে বিশ্বাস করতে হবে। দেখুন, একটা মানুষের জীবনে কোনো ভয়ঙ্কর জিনিস বা ভয়ঙ্কর ঘটনা, অদ্ভুত ঘটনা, অলৌকিক ঘটনা এটা ঘটতে পারে বা এমন হতেই পারে। আপনারা ঘটনা শোনেন, ভূত এফএমকে ভালোবাসেন, তারপরেও ঘটনা শেষ পর্যন্ত শোনার পরেও বলেন যে ঘটনাটি বানোয়াটি ঘটনা। ভাই, একটা ঘটনা বানানো এত সহজ কথা না। আমরা কোনো আর্টিস্ট না যে আমরা ঘটনা লিখবো। আপনাদের মতো অডিয়েন্স আমাদেরকে ঘটনা পাঠায়, আমরা সেগুলো ঘটনায় আপনাদের সামনে তুলে ধরি। তারপরেও আমরা অনেক যাচাই বাছাই করি। ঘটনা তো অনেকেই পাঠায় আমাদের ভূত এফএমে, আমরা তো সবার ঘটনা অ্যাকসেপ্ট করি না বা গ্রহণযোগ্য করি না। দেখা যায় দিনে 40-50টা ঘটনা আসে, তার মধ্য থেকে ঘটনাগুলো একটু পড়ার মতো বা আপনাদের পছন্দসম্মত হবে এই দিক বিবেচনা করে কিন্তু আমরা ঘটনা বলি। আমি বলবো যে ভাই ঘটনা শোনেন, ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। একটা ঘটনা রেকর্ড করতে আমাদের অনেক কষ্ট, ভয়েস এডিটিং, ব্যাকগ্রাউন্ড মেইল, মিউজিক, অনেক কিছু আপনারা তো জাস্ট শোনেন। আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যাই হোক, কষ্টের কথা কখনো আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমাদের ভূত এফএম থেকে, আমি তুলতে চাই না। তবে আমাদের যারা ছোটখাটো আর্টিস্ট আছে, আমাদের দ্বারা যখন ভয়েস ওভার করাই তখন আমরা এই বিষয়গুলোকে অনেক লক্ষ্যই আর কি ঘটনা বলার চেষ্টা করি। তো যাই হোক, চলুন সরাসরি ঘটনায় যাই, অনেক কথা বলে ফেলেছি। তো এই ঘটনাটি একটি যুবক মানে তরুণের গল্প, যে তার পড়াশোনার জন্য কলেজের কাছে একটি পুরানো মেসে ভাড়া থাকতো। শীতকালে কলেজ ছুটি হওয়ায় তার বন্ধুরা সবাই গ্রামে চলে যায়, কিন্তু কাজের জন্য সে সেখানে থেকে যায়। তাদের বাসার 3 তলায় থাকতো মারিয়া নামের এক খুব সুন্দর একটা মেয়ে। এক রাতে যুবকটি যখন নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন মারিয়ার মা এসে তার দরজায় কড়া নাড়ে। তিনি কাঁদতে কাঁদতে যুবকটিকে বলেন তার মেয়ে কেমন যেন করছে, কিছু একটা হয়েছে, আমার মেয়ে কিছু আমাকে করতে বলছে। যুবকটি পরে উপরে গিয়ে দেখে মারিয়ার অবস্থা সত্যি খুব অস্বাভাবিক। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে। সে এমন ভাবে ছটফট করছিল
যা দেখে মনে হচ্ছিল সে স্বাভাবিক নয়। হঠাৎ যুবকের চোখ চলে যায় সেই মারিয়ার হাতের দিকে, যেখানে লেখা ছিল মিম। এই মিম লেখাটি কেন যেন হঠাৎ করেই জল জল করে জ্বলে উঠছে। এই অবস্থায় যুবকটি যখন মারিয়াকে স্পর্শ করতে যায়, তখনই এক অদ্ভুত কণ্ঠে মারিয়া বলে ওঠে, আমার কাছে আসিস না, নইলে তুইও মরবি। কথাটা না শুনে যেই সে মারিয়ার হাতে হাতে দেয়, সঙ্গে সঙ্গে সে দূরে ছিটকে পড়ে যায়। মনে হয় যেন কারেন্ট শক খেয়েছে। মারিয়ার মা তখন অঝরে কাঁদছিল। যুবকটি বুঝতে পারে মারিয়াকে হয়তো জিনে ধরেছে। অসহায় অবস্থায় যুবকটি যখন কোনো কবিরাজে বা কোনো কিছু সহায়তা করার জন্য পরিচিত কাউকে খুঁজে পাচ্ছিল না, তখনই মারিয়া আরো বেশি ছটফট করতে শুরু করে। জিনের প্রভাবে মারিয়ার সে অদ্ভুত চাহনি ও কণ্ঠস্বর যুবকটির মনে গভীর ভয় ঢুকিয়ে দেয়। শেষ পর্যন্ত সেই রাতেই মারিয়ার অবস্থার আরো অবনতি হতে থাকে এবং যুবকটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কেবল অসহায়ভাবে থাকে মেয়েটির দিকে তাকিয়ে। এই ঘটনাটি একটি জিনের আক্রমণ এবং মানুষের অসহায়তা এবং ভয়াবহ চিত্র তুলে ধরে। আমরা আমাদের পূর্বের কোনো ইতিহাস যদি আমরা ঘাটতে চাই, আমরা কিন্তু দেখব এমন জিন অনেক কিছুই করতে পারে সুন্দর নারীর সঙ্গে এবং কি ছেলেদের সঙ্গেও। অনেক জিনের আচর সম্পর্কে আমরা শুনেছি। আমাদের সবার সাথেই এইরকম একটি কিছু হয়েছে। গ্রামের ভাষায় বলে বাতাস লেগেছে, এমন অনেক কিছুই আছে। অনেকভাবে এই জিনের সবকিছু কারসাজি আর কি। এই ঘটনাটি লিখেছেন আমাদেরকে একটা যুবক ভাইয়া, নাম বলতে নিষেধ করেছে বিধায় আমি তাকে যুবক বলে সাব্যস্ত করলাম। আমার একটু সর্দি জ্বর, এই জন্য ঘটনা বলার মাঝে হুটহাট কাশি দিয়ে ফেলছি। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। চলুন এইরকমই জিনের আর একটি ঘটনা, আজকের এপিসোডে শুধু জিনেরই ঘটনা বলা হবে। একটি সিলেটের এক ধর্মপ্রাণ ব্যক্তি রব আলীর শোনা একটি বাস্তব ঘটনা। রবি আলী তিনি ছিলেন খুবই ধার্মিক এবং একজন ওলি হিসেবে পরিচিত। একবার রব আলী হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ধরেই নেয় হয়তো তিনি কোথাও দূরের দেশে চলে গেছেন বা কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিবার ও গ্রামের লোকেরা তাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। দীর্ঘ 120 বছর পর হঠাৎ একদিন রবি আলী গ্রামে ফিরে আসেন। তিনি শারীরিকভাবে যেমন ছিলেন তেমনই রয়েছেন। তার চেহারায় এতটুকু বয়সের ছাপ নেই। তাকে দেখে গ্রামের মানুষ তো পুরোই অবাক। শত শত বছর পর পেরিয়ে গেলেও তিনি কিভাবে আগের মতোই থাকতে পারেন। রবি আলীকে ঘিরে অনেক রহস্য তৈরি হলো। কেনই বা হবে না, চলুন সামনে গেলেই বুঝতে পারবো। তিনি যখন তার নিখোঁজ হওয়ার ঘটনা বলতে শুরু করলেন, তখন সবার গা শিউরে উঠল। তিনি বললেন, 120 বছর আগে একদিন যিনি যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন এক জিনের দল তাকে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় এক রহস্য জগতে, যা ছিল জিনদের এলাকা, যেখানে ছিল একটি পুরো মসজিদ। আর সেই মসজিদ এবং জিনেরা তাকে সেই মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করে। রবি আলী যখন জানান তিনি সেখানে টানা 120 বছর ধরে জিনের মসজিদে ইমামতি করছেন। জিনেরা তাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু তাদের তৈরি মায়াবী জগৎ, এই জগৎ থেকে তাদের কোনোভাবে ফিরে আসার কোনো উপায় ছিল না।
দীর্ঘকাল পর কিছু নিয়মের ফলে সেই জিন তাকে মুক্তি দেয় এবং তিনি মানব সমাজে ফিরে আসতে সক্ষম হন। এই ঘটনা শুনে এলাকার মানুষজন কতই না অবাক হয়েছে। রবালির দীর্ঘ 120 বছর ধরে এক জিনদের মসজিদে ইমামতি করার এই অবিশ্বাস্য এবং ভয়াবহ অভিজ্ঞতা প্রমাণ করে যে মানুষের ধারণার বাইরেও এক রহস্যময় জগৎ বিদ্যমান। জিনের এই ভয়ঙ্কর ঘটনা আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আপনারা যদি এইরকম ঘটনা শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বলবেন সর্বশেষ ঘটনাটি কেমন লেগেছে আপনাদেরকে। এই ছিল আমার ঘটনা। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্ত। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডগুলো শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আর আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আমাদের আসলে অনেক ভালো লাগে। মানে আমরা যে সারাদিন কষ্ট করে বাছাই করে যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের পছন্দ অপছন্দের কথা বিবেচনা করে। তো যাই হোক, যারা সম্পূর্ণ ঘটনা দেখেন প্রথম থেকে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কিন্তু যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনো, তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেননা প্রতিদিন সকল নতুন আপডেট ঘটনাগুলো যেন সবার আগে আপনি পেয়ে যান। এই জন্য ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আর ঘটনা যদি আসলেই ভালো লেগে থাকে চিন্তা করেন এইরকম ভূত এফএম আপনার ফ্রেন্ড সাইকেলের মধ্যে কারা শুনতে ভালোবাসে, অবশ্যই অবশ্যই তাদের কাছে এই ঘটনাটি শেয়ার করে দিন। আজকের ঘটনাটি এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পিন দিবেন দেন। हाँ भाई, क्यों तो भाई?